দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেয়া হবে না, মিরপুর সেনানিবাসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। চট্টগ্রামে ইসলামী সংগঠনগুলোর মধ্যে গোপন আঁতাতের অভিযোগ, অস্ত্র তৈরির কারিগরদের সন্ধানে মাঠে নামল পুলিশ। জেএমবির 4 সদস্যকে 5 দিন করে রিমান্ড। মেডিকেলের ভর্তি পরীক্ষা পুনরায় নেয়ার দাবিতে শিক্ষার্থীদের মিছিলে পুলিশের ধাওয়া, লাঠিচার্জ। অযৌক্তিক দাবি মেনে নেওয়া হবে না, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। দেশে ফিরেও শুধুমাত্র লাগেজের জন্য দিনের পর দিন বিমানবন্দরে অপেক্ষা করতে হচ্ছে অনেক হাজিকে। কর্তৃপক্ষ বলছে তারা কিছুই জানে না। এবং মানবতা বিরোধী অপরাধ মামলায় ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ হোসাইন ও কিশোরগঞ্জের মুসলিম প্রধানের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত, গণহত্যা সহ 6টি অভিযোগ। বাংলা সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সৌমিত্র শুভ্র। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে বিদেশি নাগরিকদের হত্যা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে যত চেষ্টাই করা হোক না কেন, দেশকে অস্থিতিশীল করার কোনো ষড়যন্ত্রই সফল হতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। 2009 সালের ফেব্রুয়ারিতে পিলখানা হত্যাকাণ্ডের শিকার সশস্ত্র বাহিনীর কর্মকর্তা জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কিংবা কর্মরত অবস্থায় অন্য কোনো দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর এমন 68 কর্মকর্তার পরিবারের সদস্যদের জন্য মিরপুরের ডিওএইচএসে নির্মাণ করা হয়েছে 74টি ফ্ল্যাট। সেনানিবাসের স্টাফ কলেজে পরিবারের সদস্যদের কাছে ফ্ল্যাটের চাবি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, অনেক বাধা বিপত্তি অতিক্রম করে পিলখানার নির্মম হত্যাকাণ্ডের বিচার করা হয়েছে। বিচার কার্যকে দেরি করানো বা তাকে বাধাগ্রস্ত করা এবং বারবার নানা ধরনের প্রতিবন্ধকতারও আমাদের সম্মুখীন হতে হয়। বিশেষ করে এটা নিশ্চয়ই আপনারা যদি একটু স্মরণ করেন দেখবেন যে বিএনপি জামাতপন্থী যে আইনজীবীরা ছিল তারা কিন্তু ওই পিলখানা হত্যাকাণ্ডের যে আসামি তাদের পক্ষে ছিল। 800-র উপর আসামি, প্রায় 800 মানে 850-র কাছাকাছি, তাদের পক্ষ হয়ে লড়েছে বিএনপি জামাতপন্থী আইনজীবীরা। শেখ হাসিনা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। 2 বিদেশি হত্যাকাণ্ড এই ঘটনার প্রমাণ বলেও মন্তব্য করেন তিনি। এটা কোনো দুর্ঘটনা না, এটা খুব পরিকল্পিত ভাবেই কোনো মহল এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। যে যখন আমরা একটা অর্জন করি বা বিদেশে প্রশংসিত হই, তখন এমন একটা ঘটনা হয় যাতে বাংলাদেশের ভাবমূর্তিটা নষ্ট হয়। তবে আমি এটুকু আপনাদের আশ্বাস দিতে পারি যে আজকে বাংলাদেশের অবস্থাটা আন্তর্জাতিক পরিমণ্ডলে এমন জায়গায় দাঁড়িয়েছে যে এই ধরনের ঘটনা ঘটিয়ে বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে পারবে না। এবং এই জন্য সকলের সহযোগিতা চাই যে আপনারা সকলে সবসময় এ ব্যাপারে সতর্ক থাকবেন। এর আগে সেনানিবাসে পৌঁছে সামরিক বাহিনীর কমান্ড্যান্ট ও স্টাফ কলেজের জন্য নবনির্মিত একাডেমিক ভবন শেখ হাসিনা কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বিদেশিদের ওপর হামলার আশঙ্কার বিষয়ে বাংলাদেশ সরকারকে সতর্ক করা হয়েছে। বিদেশি কূটনীতিকদের এমন দাবি উড়িয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, কোনো রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ সরকারকে কোনো তথ্য দেয়নি। সকালে রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আমাদের গোয়েন্দা সংস্থা যেগুলি বলেছিল সেগুলি আমরা সুনিশ্চিতভাবে আমরা করেছিলাম, অ্যাড্রেস করেছিলাম, কিন্তু আমরা কখনোই ভাবিনি, কখনই কোনো পাশ্চাত্যের গোয়েন্দা সংস্থা আমাদেরকে বলেনি যে বিদেশিদের উপর হত্যা হবে। আমাদেরকে বলছিলেন যে কয়টা কথার কথা বলছিলেন সেগুলো আমরা অ্যাড্রেস করেছি। জাপানি নাগরিক কুনিও হোশির লাশ জাপান সরকারের 4 সদস্যের প্রতিনিধি দলের কাছে হস্তান্তরের বিষয়ে কোনো অগ্রগতি নেই। দুপুরে লাশ গ্রহণের বিষয়ে জানতে প্রতিনিধি দলটি পুলিশ সুপারের সাথে দেখা করার কথা থাকলেও সেখানে যায়নি তারা। সকাল থেকে জাপানি প্রতিনিধি দলটি রংপুরের আরকে রোডের পর্যটন মোটেলে অবস্থান করছে।
এখনো পর্যন্ত সেখানেই অবস্থান করছেন তারা। এর আগে গত রাত 8:15টার দিকে প্রতিনিধি দলটি প্রায় 1.5 ঘন্টা ধরে লাশের ফরেনসিক তদন্ত করেন, কিন্তু কবে লাশ গ্রহণ করবেন এ বিষয়ে তারা গণমাধ্যমে কোনো কথা বলেননি। এ সময় তাদের সঙ্গে ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন, ফরেনসিক বিভাগের চিকিৎসক রবি শঙ্কর মণ্ডল ও অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক। গতকাল বিকেলে জাপানের এই প্রতিনিধি দলটি রংপুরে যান। তারা কুনিও হোসের হত্যাকাণ্ডের ঘটনাস্থল কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রাম পরিদর্শন করেন। গত শনিবার সকাল 10:30টার দিকে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নিহত হন জাপানি নাগরিক কুনিও হোসে। চট্টগ্রামের জঙ্গি আস্তানা থেকে গ্রেনেড ও অস্ত্র উদ্ধারের ঘটনায় আটক জেএমবির 4 সদস্যকে 5 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল কাদের এই আদেশ দেন। পুলিশ জানায় দুপুরে 4 জনকে আদালতে হাজিরের পর 10 দিন করে রিমান্ড আবেদন করা হয়। এ সময় দুপক্ষের আইনজীবীদের শুনানি শেষে প্রত্যেককে 5 দিন করে রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন বিচারক। সোমবার রাতে কর্ণফুলী থানার খোয়াজনগর জঙ্গি আস্তানা থেকে অস্ত্র ও গ্রেনেড সহ জেএমবির 5 সদস্যকে আটক করা হয়। সে সময় একজন গ্রেনেড বিস্ফোরণে মারা যায়। এই 5 জন সহ মোট 6 জনের নাম উল্লেখ করে সকালে 3টি মামলা দায়ের করে পুলিশ। এর মধ্যে অস্ত্র আইনের একটি মামলায় গ্রেফতারকৃত 4 জনকে আসামি করা হয়। এছাড়া বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে করা অপর আরও 2টি মামলায় উল্লেখ রয়েছে 6 জনের নাম, যেখানে একজন এখনও পলাতক রয়েছেন। কর্ণফুলী থানায় 3টি মামলা হয়েছে। একটি হচ্ছে আপনার বিস্ফোরক আইন, সন্ত্রাস বিরোধী আইন এবং অস্ত্র আইন। এই 3টি মামলায় বিজ্ঞ আদালত আব্দুল কাদের মহোদয়ের কোর্টে 10 দিন রিমান্ড চেয়েছিলেন এবং বিজ্ঞ আদালত শুনানি শেষে প্রত্যেকটি মামলায় 5 দিনকে রিমান্ড মঞ্জুর করেছে। সদরঘাটের একটা মামলা ছিল, ওই মামলাটা বিজ্ঞ আদালত আগামী 30 অর্থাৎ রবিবারে ওই শুনানির দিন ধার্য রেখেছে। বন্দরনগরী চট্টগ্রামে জেএমবি, হুজি, হিজবুত তাহরির এর মতো নিষিদ্ধ জঙ্গি সংগঠনের পাশাপাশি ইসলামী সংগঠনগুলোর মধ্যে গোপন আঁতাতের অভিযোগ উঠেছে। বিশেষ করে গ্রেনেড বানানো এবং তা ব্যবহারের ক্ষেত্রে এ আঁতাত হয়েছে বলে সন্দেহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর। সম্প্রতি এসব সংগঠনের আস্তানা থেকে উদ্ধার করা গ্রেনেড ছিল একই রকম। এ অবস্থায় এসব গ্রেনেডের কারিগরদের সন্ধানে নেমেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 2 বছরের বেশি সময় ধরে চট্টগ্রামে জঙ্গি সংগঠন জেএমবি, হরকাতুল জাহাদ হুজি, হিজবুত তাহরির এবং শহীদ হামজা ব্রিগেডের বেশ কটি আস্তানায় হানা দিয়েছে র্যাব ও পুলিশ। সেসব আস্তানা থেকে উদ্ধার করা হয় উচ্চ ক্ষমতা সম্পন্ন হাতে তৈরি বোমা এবং গ্রেনেড। এমনকি আলোচিত সমালোচিত হেফাজতে ইসলাম নিয়ন্ত্রিত লালখান বাজার মাদ্রাসা থেকেও উদ্ধারকৃত গ্রেনেড ছিল একই রকম। মূলত লোহার পাইপ, বল বিয়ারিং এর মতো দেশীয় প্রযুক্তি এবং উপকরণ ব্যবহার করে তৈরি করা হচ্ছে এসব গ্রেনেড। জঙ্গি গোষ্ঠী যাদের কাছ থেকে আমরা বোমা উদ্ধার করেছি, হেফাজতের কাছে কিংবা এর আগের ঘটনায় জেএমবির কাছে একই ধরনের বোমা, আমার মনে হয় যে এর হয়তো একই জায়গায় তৈরি হয় এবং সেখান থেকে হয়তো তাদের কাছে সাপ্লাই আসে, এরকমটি হওয়ার একটা সম্ভাবনা আছে। হয়তো একই জায়গা থেকে প্রশিক্ষিত হয়ে তারা বিভিন্নভাবে তারা বিভক্ত হয়ে গেছে, সেই কারণে যে তাদের যে বোমা তৈরির যে উপাদান এবং উপকরণ সবকিছু হয়তো একই। গত সোমবার নগরী কর্ণফুলী খোয়াজনগর এলাকায় জেএমবির আস্তানা থেকে উদ্ধারকৃত গ্রেনেডও ছিল একই ধরনের। তাই পুলিশের ধারণা জঙ্গি সংগঠনগুলোর লক্ষ্য এবং উদ্দেশ্য এক হয়, গ্রেনেড তৈরি প্রশিক্ষণও চলছে একই জায়গায়। কারিগর যদি একজনই হয়ে থাকেন বা একই ধরনের একই মানের হয়ে থাকেন, সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় বোমাগুলো পাওয়া গেলে সেটার ভিতরে সাদৃশ্য থাকতে পারে। এই অবস্থায় এসব গ্রেনেড তৈরির কারিগরদের সন্ধানে নেমেছে পুলিশ। যারা বোমার কারিগর, এই ধরনের বোমা কোথায় তৈরি হয়, কিভাবে এই জঙ্গিদের হাতে আসে, এই বিষয়ে আমাদের অনুসন্ধান অব্যাহত আছে এবং আমরা এই বিষয়ে এদেরকে ধরার জন্য চেষ্টা করে যাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানান, আগে জঙ্গি সংগঠনগুলো বড় সাইজের বোমা ব্যবহার করলো, নানা ঝুঁকির কারণে এখন ছোট সাইজের উচ্চ ক্ষমতা সম্পন্ন গ্রেনেড তৈরি করছে। গত 23 সেপ্টেম্বর রাতে টাকা ছিনতাই করতে গিয়ে গ্রেনেড বিস্ফোরণে মারা গিয়েছিল 2 জন জেএমবি সদস্য এবং এক ব্যবসায়ী। গত বছরের ফেব্রুয়ারি মাসে লালখান বাজার মাদ্রাসায় মারা যায় আরো 3 জন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময়ে আরও থাকছে। গাজীপুরের রিয়াজনগর থেকে বেচাকেনা ও পোষা নিষিদ্ধ 800 বন্য পাখি উদ্ধার, 2 পাখি বিক্রেতা আটক।
প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ জানিয়ে নতুন করে মেডিকেলের ভর্তি পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান শেষে র্যালি বের করে তারা। র্যালিটি শাহবাগ পর্যন্ত এলে পুলিশ তাতে বাধা দেয়। চলমানে আন্দোলনে একাত্মতা ঘোষণা করে বিক্ষোভে অংশ নেন বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে দুপুরের দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের দিকে যাওয়ার চেষ্টা করলে কারওয়ান বাজারের কাছে এসে পুলিশের বাধার মুখে পড়ে। শাহবাগে প্রায় 2 ঘন্টা অবস্থানের পর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা হলে কারওয়ান বাজারে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে। তবে পুলিশ বলছে শিক্ষার্থীদের বুঝিয়ে শুনেই রাস্তা থেকে সরিয়ে দিয়েছেন তারা। তারা একটা মেয়ের পায়জামা ছিঁড়ে ফেলছে। তারা কোন সাহসে একটা মেয়ের গায়ে হাত তুলবে? তারা লাঠিচার্জ করবে, তাদেরকে অত্যাচার করবে এবং তারা পেপার স্প্রে দিবে কেন? আমাদের স্টুডেন্ট ছেলে মেয়েদের এভাবে কেন মারা হইলো? মেসেজ ছিল ওরা যতই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা বলুক, বিশেষ করে পিএম কার্যালয়ে বসে পড়তো, সো দ্যাট আমরা ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে আমাদেরকে এই এলাকা থেকে ব্যাক করে শাহবাগের দিকে দিয়েছি। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে বুধবার 12টার দিকে শাহবাগে আসেন শিক্ষার্থীরা। এই সময় পুলিশের বাধার মুখে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তারা। শিক্ষার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে শাহবাগ চৌরাস্তা বন্ধ করে সেখানেই বসে পড়েন তারা। সন্ধ্যা 5:30 পর্যন্ত শাহবাগে অবস্থানের ঘোষণা দিলেও 2 ঘন্টা অবস্থানের পর তারা স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাওয়ের উদ্দেশ্যে শাহবাগ ছেড়ে যায়। রাজপথ কোনো সুখের জায়গা নয়, কিন্তু আমরা এত কষ্ট করে আমরা এখানে আন্দোলন করছি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন থেকে সরে যাব না। এত বড় একটা প্রফেশন যেটা আপনাদের জীবন বাঁচাবে, যারা জনগণ তাদের জন্য। এর আগে সকাল 10টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় প্রগতিশীল ছাত্র জোট ও ঢাকা ও সলিমুল্লাহ মেডিকেল সহ বিভিন্ন মেডিকেলের শিক্ষার্থীরা কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেন। শিক্ষার্থীদের দাবি ভর্তি পরীক্ষা বাতিল ও পুনরায় পরীক্ষা নেয়ার ঘোষণা না দেয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আমাদের এই দাবি হচ্ছে মেডিকেলে পুনরায় ভর্তি পরীক্ষা নিতে হবে। উই ওয়ান্ট রি-এক্সাম। যারা কষ্ট করে পড়ছে, 3 মাস 4 মাস ধরে 18 ঘন্টা ধরে পড়ছে, তার প্রকৃত মেধাবীরা কিন্তু চান্স পায়নি। যারা এই জালিয়াতি করে আসছে, আমরা চাই না তারা এইসব সরকারি মেডিকেলে ডিএমসি সলিমুল্লাহর মতো সোহরাওয়ার্দীর মতো ঐতিহ্যময় মেডিকেলকে তারা কলঙ্কিত করুক। এদিকে ভর্তি পরীক্ষা বাতিল ও প্রশ্ন ফাঁস রোধে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বুধবার ধর্মঘটের ডাক দেয় প্রগতিশীল ছাত্র জোট। প্রায় 19 দিন মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষার ফলাফল বাতিল ও পুনঃ পরীক্ষার দাবিতে আন্দোলন করে আসছে। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি সহ বিক্ষোভ মিছিল করেছেন মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এদিকে নতুন করে এই আন্দোলনের সঙ্গে প্রগতিশীল ছাত্র জোট এবং ছাত্র ঐক্য একাত্মতা ঘোষণা করেছে। দুপুরে বন্দরনগরী চট্টগ্রামে সমাবেশের ডাক দেন শিক্ষার্থীরা। তবে শুরুতেই পুলিশি বাধায় পণ্ড হয়ে যায় সমাবেশ। পরে শহরের প্রবর্তক মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। একই দাবিতে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে পরীক্ষার্থীরা। এ সময় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। এছাড়া রাজশাহী ও বরিশালের দাবি আদায়ের জন্য অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে অযৌক্তিক আন্দোলন করে দাবি আদায় করা যাবে না বলে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মেডিকেলে ভর্তি প্রক্রিয়া চলছে, নতুন করে কোনো কিছুই করা সম্ভব নয়। মেডিকেল ভর্তি পরীক্ষা পুনরায় নেয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দুপুরে সচিবালয়ে তিনি এ মন্তব্য করেন। রাস্তায় আন্দোলন করে কোনো দাবি কোনো অযৌক্তিক দাবি আদায় করা যায় না। আমাদের অবস্থা পরিষ্কার আছে। এগুলো অহেতুক কিছু লোক এগুলো করছে। সবকিছু চলছে, মেডিকেল কলেজও চলছে, ভর্তিও চলছে। তো উস্কানি আছি এবং ভবিষ্যতে এই ধরনের যারা কোচিং সেন্টার তাদেরকে মেডিকেলের ব্যাপারে কোচিং সেন্টার ব্যাপারে আমরা এটা বন্ধ করে দেবো। অনির্দিষ্টকালের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। ছাত্রছাত্রীরা বিকেল 4টার মধ্যে হল ছেড়ে যায়। কর্তৃপক্ষ জানায়, গতরাতে ডাইনিং পরিচালনাকে কেন্দ্র করে ছাত্রলীগের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আহত হন 13 শিক্ষার্থী। তাদের মধ্যে 8 জন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। এরই জের ধরে ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে হঠাৎ করে কলেজ বন্ধ ঘোষণা করায় বিপাকে পড়েন শিক্ষার্থীরা।
কি হয়েছে আমরা তো ওইভাবে জানি না, এই জন্য এখন বলে দেওয়া হলো, নির্দেশ দেওয়া হলো হল ছাড়তে, এই জন্য আমরা চলে যাচ্ছি। আমাদের 10 তারিখে টার্ম পরীক্ষা ছিল, তো আমাদের তো আসলে এই ব্যাপারে আমরা কিছু আগে থেকে জানতাম না। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত হয় এটাই যে 7/10/2015 ইং তারিখ হইতে অনির্দিষ্টকালের জন্য আমাদের হলগুলো বন্ধ থাকবে এবং ছাত্রছাত্রীদের ক্লাস স্থগিত থাকবে। রাজধানীর কেরানীগঞ্জে স্ত্রী ও ছেলেকে হত্যার অভিযোগ করেছে ইসহাক মিয়া সুমন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ থানা পুলিশ। পুলিশ জানায়, স্ত্রী পরকীয়ায় আসক্ত এমন সন্দেহ থেকে সুমন তার ও স্ত্রী ছেলেকে হত্যা করেছে বলে তাদের কাছে স্বীকার করেছে। গত মধ্যরাতে কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব মান্দাইলে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সুমন একটি মামলায় 14 বছর সাজা খেটে বছর খানেক আগে জেল থেকে বের হয়। বিয়ে করে 2 সন্তানের জননী শাহিদাকে স্ত্রী পরকীয়ায় আসক্ত এমন অভিযোগে গত কয়েকদিন ধরে সুমনের সঙ্গে কলহ চলছিল। এর জের ধরে গত মধ্যরাতে স্ত্রী শাহেদা বেগমকে কুপিয়ে ও সৎ ছেলে ফয়সালকে শ্বাসরোধ করে হত্যা করেন স্বামী সুমন মিয়া। এই ঘটনায় আহত হয়েছে নিহত ফয়সালের বোন জান্নাত। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজকে সকালবেলা এখানে আইসি 6টা বাজে আইন লঞ্চে নামছি, নামার পর দেখছি মানুষ এখানে জড়োজড়ো হয়েছে। জিগেলাম কি হয়েছে, বলতে হচ্ছে তোমার পাশের ঘরে 3টা খুন হয়েছে। 1 তারিখে তারা ভাড়া লইছে, হ্যাঁ আর জামাই হারে 3 পোলাপান 2টা আর বউরে খুন করে গেছে। রক্ত মাখার লোক জামা ছিল, ওই মেন রোডের থেকে ধরছে, তার ভাই না বোনে বুঝি ধরছি। ধরে আমরা কোথাও আসছে, আমি দেশে যেতেছি অমনি ধরছি। সায়রা বেগমের নাম। এর সঙ্গেই তার আগে প্রেম ছিল, পরে বিয়ে হয়েছে অন্য জায়গা। তারপরে সে 12 বছর জেল খাটার পরে মেয়েটা আসছে, এই যে প্রায় 1 বছর আগে মেয়েটা আসছে, তারপরে মেয়েটা এসে আবার বিয়ে করছে। এটা তার বক্তব্য। তারপরে এখনো সে অসংলগ্ন কথা বলতেছে। তার সম্পূর্ণ সুস্থতা আসলেই আমরা আরো জানতে পারবো। চট্টগ্রামে এক গৃহকর্মীকে বহুতল ভবন থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। ভোরে নগরীর বাগমনিরামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, মহানগর টাওয়ার থেকে নিচে কিছু পড়ার বিকট শব্দে বাইরে বের হন তারা। এ সময় মুন্নি নামে ওই গৃহকর্মীর লাশ বাড়ির গেটের সামনে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠায়। এ সময় তাৎক্ষণিকভাবে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্তা মনির ও তার স্ত্রী হোসনে আরা সহ বাড়ির দারোয়ানকে আটক করা হয়। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। লাভ ছাড়া আর কিছু হয় নাই, সাদও বন্ধ। আমি তো বলতে পারি না ও কিভাবে মারা গেল। আমি ভাই মুসলমান মানুষ, 5 ওয়াক্ত নামাজ রোজা করি। আমি স্যাররে বলছি আমি মিথ্যা বলবো না। রাগ করে অনেক সময় আমার ছেলের আমি এখন পর্যন্ত মারি, চট্টপর একটা দিছি। আমরা তো টর্চারি করি নাই, যেটা সত্য আমি বলতেছি। গ্রিলের আওয়াজ, একটা বাড়ি খাইছে, একটা কি পড়ে গেছে, এরকম বাড়ি শুনছি। তা আসার পরে আসি দেখতেছি একটা বাচ্চা মানে পড়ে আছে। তো অনেক চেষ্টা করছি, আমার যেন মনে হয়েছে যে এটা আমার দোকান, তো আমার দোকানে কিছুর জন্য আস্তে আস্তে এরকম মনে হয়েছে। তো দারোয়ান বলতেছে যে 6 তলার। আমরা মানে আর গায়ে হাত দিই নাই, পুলিশকে খবর দিছি। গৃহকর্তীর বক্তব্যটা আমরা আর উপর থেকে লাশটা পড়া, এই বিষয়টা আমরা আসলে এখনো খতিয়ে দেখতেছি। বিস্তারিত কোনো জিনিস না জেনে কোনো জিনিস বলাটা আসলে ঠিক হবে না। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ মোহাম্মদ হুসাইন কিশোরগঞ্জের মুসলিম প্রধানের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সকালে ধানমন্ডির তদন্ত সংস্থার নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা সানাউল হক। মুক্তিযুদ্ধ চলাকালীন তাদের বিরুদ্ধে ৬২ জনকে হত্যা, ১১ জনকে অপহরণ ও নির্যাতন সহ মানবতা বিরোধী ৬টি অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এদের মধ্যে মুসলিম প্রধানকে গ্রেফতার করা হলেও সৈয়দ মোহাম্মদ হুসাইন পলাতক রয়েছেন। তদন্ত প্রতিবেদনটি বৃহস্পতিবার ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেওয়া হবে। ছটি অভিযোগ এনেছি, সেখানে আগস্ট মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর ৭১ পর্যন্ত সুধীর সূত্রধর সহ ৩৫ জনকে হত্যা করে, বাদল বর্মন সহ 4 জনকে নির্যাতন করে এবং 6 জন মহিলাকে ধর্ষণ করে। গুরুই গ্রামের পূর্বপাড়াতে ৬/৯/৭১ তারিখে ফুল মিয়া সহ ২৬ জন নিরস্ত্র গ্রামবাসীকে হত্যা করে, ১০০টি বাড়িঘর, পরিবারের ২৫০টি বাড়িঘর অগ্নিসংযোগ করে। গাইবান্ধায় আলোচিত শিশু সাম্য হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা পরিষদ চত্বর থেকে একটি মিছিল বের করে সাম্য মঞ্চ। মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা। গত 24 সেপ্টেম্বর একটি সেপটিক ট্যাঙ্ক থেকে গোবিন্দগঞ্জ পৌর মেয়রের ছেলে আশিকুর রহমান সাম্যর লাশ উদ্ধার করে পুলিশ। গাইবান্ধায় দিনে দুপুরে গুলি করে শিশু আহত করার ঘটনায় অভিযুক্ত মঞ্জুরুল ইসলাম লিটনের সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। রাজধানীতে আজ এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, গত কয়েক মাসে বাংলাদেশে শিশু নির্যাতনের ঘটনার সংখ্যা ও ধরন ভয়াবহ আকার ধারণ করেছে। এসব ঘটনা দ্রুত এবং স্বচ্ছ বিচারের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে সংগঠনটি। একটা অঞ্চলের নির্বাচিত প্রতিনিধি যদি এই ধরনের আচরণ করতে পারেন, তিনি প্রথম প্রশ্নটা আমরা তুলব যে তিনি নির্বাচিত প্রতিনিধির জায়গায় গেলেন কি করে। আমরা সেই ব্যক্তিকে সহজ ভাষায় আর ওই অবস্থানে দেখতে চাই না। আমাদের ইতিহাসে আছে, রাজনৈতিক যে ধারা সেটার মধ্যে রয়েছে যে কেউ যদি কোনো অপরাধ করে তার সংসদ সদস্য পদ কিন্তু বাতিল হতে পারে, এবং আমরা অবিলম্বে দেখতে চাই যে এই ব্যক্তিরও সংসদ সদস্য পদ বাতিল হয়েছে। সিলেটে শিশু রাজন হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের তৃতীয় দিনে 4 জন সাক্ষ্য দিয়েছেন। সিলেট মহানগর দায়রা জজ আদালতে এ পর্যন্ত 10 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। পুলিশ জানায়, দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আলী আকবর মৃধার আদালতে এই মামলার 10 আসামিকে হাজির করা হয়। এ সময় তাদের উপস্থিতিতে বিকেল 3:15 পর্যন্ত এই মামলার 4 জন তাদের সাক্ষ্য দেন। এই মামলায় মোট 38 জন সাক্ষী রয়েছেন। এই মাসে আরও 6 দিন তাদের সাক্ষ্য গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। গত 8 জুলাই সিলেট শহরের কুমারগাঁও এলাকায় চোর সন্দেহে 13 বছরের শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। নারায়ণগঞ্জে আলোচিত 7 খুন মামলার অভিযোগপত্রভুক্ত র্যাবের সাবেক 3 কর্মকর্তা সহ 22 জনকে পূর্ব নির্ধারিত হাজিরা শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকালে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক HM শফিকুল ইসলাম এই নির্দেশ দেন। একই সঙ্গে আদালত আগামী 9 নভেম্বর পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন। পুলিশ জানায়, সকালে র্যাবের চাকরিচ্যুত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ মোহাম্মদের আইনজীবী প্রথমবারের মতো তার জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন। একই সঙ্গে এ মামলার পলাতক 13 আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে পরবর্তী তারিখে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। গত বছরের 27 এপ্রিল নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে কাউন্সিলর নজরুল ইসলাম সহ 7 জনকে অপহরণ করা হয়। 3 দিন পর শীতলক্ষা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পলাতক আসামিদের সকলের ডব্লুপিএনডি জারি হয়ে আসছে। তা আদালত আগামী 9, 11, 15 তারিখ পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের দিন ধার্য করেছে, এবং ওই দিন রাষ্ট্রপক্ষ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে আদালতে দাখিল করলে মামলাটা বিচার ও নিষ্পত্তির জন্য বিজ্ঞ জেলা দায়রা জজ আদালতে বদলি হবে। নানা ভোগান্তি আর বিড়ম্বনা নিয়ে হজ শেষে দেশে ফেরার পরও স্বস্তিতে নেই হাজিরা। দীর্ঘ 5 দিন, কেউ কেউ তারও বেশি সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী টার্মিনালে দিন কাটাচ্ছেন নিজের লাগেজের অপেক্ষায়। দিনের পর দিন এই অবস্থা চললেও হজ কর্তৃপক্ষ বলছে তারা এ বিষয়ে কিছুই জানেন না। তবে অভিযোগ পেলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন তারা। বিমানবন্দর ঘুরে এসে হাজিদের এই বিড়ম্বনার কথা আরও জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। 2 তারিখ থেকে এখানে আমরা আছি এই বিমানবন্দরে, খুবই কষ্টতে আছি আমরা, এখনো আমরা ব্যাগ ট্যাগ পাই নাই, আর আমরা পড়ে আছি এই জন্যই আমাদের ছলবলের জন্য কিছু বাধা আছে। খুবই দুঃখ পড়ে গেছে। হজ থেকে ফিরে পবিত্র ভূমির খেজুর আর জমজমের পানি পরিবারের পাশাপাশি এলাকাবাসীর মধ্যে ভাগাভাগি করতে কার না ইচ্ছে করে, এরাও ব্যতিক্রম নয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, শত বিড়ম্বনা মোকাবেলা করে দেশে ফিরতে পারলেও নিজের লাগেজটি পাননি এখনো। গত 5 দিন ধরে বিমানবন্দরে এক কাপড়ে কোন রকম খেয়ে লাগেজের অপেক্ষায় দিনাতিপাত করছেন প্রায় 100 হাজি, আর প্রতিনিয়তই কেউ না কেউ পড়ছেন এই লাগেজ বিড়ম্বনায়। আমরা 2 তারিখে এখানে আসছি, সেখানে আমরা এখানে পড়ে আছি, আমরা কোনো মাল সামনা পাচ্ছি না। বলে এই ফ্লাইটে আসবে না ওই ফ্লাইটে আসবি। বাংলাদেশ বিমানটা এটাই মার দিচ্ছে বেশি, সৌদি এয়ারলাইন্স যেটা আসতেছে সুন্দরভাবে পাচ্ছে না। আমার মক্কা মদিনার চেয়ে বড় হজ আমার এখানে, বুঝছেন।
আমরা খেতে পারছি নিতে পারছি 2-3 দিন পর্যন্ত আমরা নিজের টুকটাক যাই খাচ্ছি। সীমাহীন দুর্ভোগের মধ্যে দিনের পর দিন বিমানবন্দরে লাগেজের অপেক্ষা করলেও হাজিদের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত হজ ক্যাম্পের কর্মকর্তাদের দেখা মিলল অনেকটা খোঁজগল্প করেই সময় পার করছেন তারা। বললেন হাজিদের এই দুর্ভোগের বিষয় কিছুই জানেন না, তবে গণমাধ্যম কর্মীদের কাছে বিষয়টি জানতে পেরে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। এই বিষয়টা আসলে আমার জানা নেই। আমি আমার যে 2 তারিখ যে লাগেজ পাই না, আমরা বিমান কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখব। আমাদের কাছে যদি কমপ্লেন যারা এখানে কিছু করে থাকেন সেক্ষেত্রে আমরা সরাসরি যোগাযোগ করে আমরা এটা তদারকি করছি। পবিত্র মক্কার দুঃসহ স্মৃতিকে সঙ্গী করে যে হাজিরা দেশে ফিরতে পেরেছেন তাদের প্রশ্ন, আর কত কষ্ট করতে হবে তাদের? বাড়িতে অধীর অপেক্ষায় যে স্বজনরা লাগেজ নিয়ে যেতে চান তাদের কাছে কি নেতা বাড়িটা খারাপ হইব, তারা তো অবশ্যই, আমরা তো চাইলে ছেলে পেলে মা বাপ অবশ্যই জিনিসপত্র নিয়ে দেন, তা আমরা নেতা কি দেব? আমরা বলি যে আমাদের মালপত্র দেন, ওই লাগেজগুলি দেন, কোনা কাজে দিব 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 কবে হবে এ পর্যন্ত কোনো কিছু খোঁজ নেয় না। দিনের পর দিন এভাবে অপেক্ষার প্রহর গুনলেও তাদের খোঁজ পর্যন্ত নেন না কর্তৃপক্ষ, এমন অভিযোগ রয়েছে হাজিদের। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। চুয়াডাঙ্গায় বোমা বিস্ফোরণে আহত 8ম শ্রেণীর শিক্ষার্থী ও তার বাবা এখনও পলাতক রয়েছেন। গতকাল দুপুরে জীবননগর উপজেলার মারুফদহ এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বোমা বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছেন। এলাকাবাসীর বরাত দিয়ে তিনি জানান, চরমপন্থী দলের সদস্য আসলাম ওরফে ট্যাংরার বাড়িতে একটি বোমার বিস্ফোরণ হয়। এতে তার মেয়ে বৃষ্টি খাতুনের একটি হাত উড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করে পুলিশ। তবে এখনও আহত বৃষ্টি ও তার পরিবারের কোনো খোঁজ পাওয়া যায়নি। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলাম, সেখানে যে বোমার বিস্ফোরণের যে স্প্রিংটা ছড়ায় ছিটে আছে সেগুলো সংরক্ষণ করে এবং তারা আলামত নষ্ট করার চেষ্টা করেছিল, কিন্তু ওইগুলা সবকিছু সরাইতে পারে নাই। এই সংক্রান্ত মামলা আমরা নিজেরাই বাদে একটা মামলা করছি। আসলাম ওরফে ট্যাংরা এ তার স্ত্রী এবং জখমপ্রাপ্ত মেয়েকে নিয়ে দ্রুত এলাকা ছেড়ে গেছে। গাজীপুরের কালিয়াকৈরে এক গৃহবধূকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত মাতব্বরের সহযোগী হোসেন খানকে আটক করেছে পুলিশ। সকালে আশুলিয়া থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, বারুইপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে হোসেন খানকে আটক করা হয়। পরে তাকে কালিয়াকৈর থানা পুলিশে হস্তান্তর করা হয়। তবে এ ঘটনায় অভিযুক্ত জালাল মাতব্বর এখনও পলাতক রয়েছে। গত সোমবার কথা না শোনার অভিযোগে এক গৃহবধূকে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে জালাল মাতব্বর। জিজ্ঞাসাবাদের পর আটককৃতর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। গাইবান্ধার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য নেই স্বাস্থ্যসম্মত টয়লেট। আর যেসব প্রতিষ্ঠানে টয়লেট রয়েছে সেগুলো নোংরা ও ব্যবহার অনুপযোগী। পাশাপাশি নিরাপদ পানীয় সাবানের ব্যবস্থাও নেই অনেক শিক্ষা প্রতিষ্ঠানে। চিকিৎসকরা বলছেন, এতে স্বাস্থ্য ঝুঁকির মুখে রয়েছে ছাত্রছাত্রীরা। গাইবান্ধা থেকে ওবায়দুল ইসলামের ছবিতে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় প্রায় 1200 শিক্ষার্থীদের জন্য 6টি টয়লেট থাকলেও 3টি ব্যবহার অনুপযোগী, বাকি 3টিও স্বাস্থ্যসম্মত নয়। ময়লা দুর্গন্ধ তো আছেই, টয়লেট ব্যবহারের পর হ্যান্ড ওয়াশের ব্যবস্থা পর্যন্ত নেই। একই অবস্থা গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় সহ গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর। স্বাস্থ্যসম্মত টয়লেট ও নিরাপদ পানির ব্যবস্থা না থাকায় দুর্ভোগের শেষ নেই শিক্ষার্থীদের। প্রায় সময় দেখা যায় যে বাথরুমের অবস্থা খুব খারাপ, জঘন্য গন্ধ বের হয়। তারপর এখানে হাত ধোয়ার জায়গা আছে কিন্তু সাবান নেই। হ্যান্ড ওয়াশ থাকা দরকার হাত ধোয়ার জন্য, তারপর বেসিন থাকা দরকার। আমাদের স্কুলের প্রধান শিক্ষকের জন্য একটি টয়লেট, 20 জন শিক্ষকের জন্য একটি টয়লেট, কিন্তু আমাদের 1200 ছাত্রের জন্য 3টে টয়লেট। স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের অভাবে শিক্ষার্থীরা মারাত্মক রোগ ব্যাধিতে আক্রান্ত হতে পারেন বলে মনে করছেন চিকিৎসকরা। এই বয়সের ছেলেমেয়েরা সাধারণত তারা হাইজিনিটি এবং স্যানিটেশন সম্পর্কে খুব একটা অবগত নয়। উপযুক্ত পরিবেশ তাদেরকে তৈরি করে না দেওয়া হয়,
সেক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে, ফুড পয়জনিং হতে পারে। এজন্য শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলাকে দায়ী করলেন এই গবেষণা কর্মকর্তা। আমরা এটা ডিডি অফিসে প্রতিবেদন পাঠাই, ওনারা হয়তো ভাইস ভাষা এগুলো দেখে যান। আবার আমাদের যে শিক্ষা প্রকৌশল এনাদের তরফ থেকে এইগুলো দেখার জন্য বলা হয়েছে, ওনারা হয়তো প্রতিষ্ঠান বেশি, যার জন্য আর প্রত্যেক বছরে যে পরিমাণ বাজেট আসে সেই পরিমাণ বাজেট দিয়ে মেকআপ হয় না। এই পরিস্থিতিতে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দিলেন এই শিক্ষক। আমরা ব্যক্তিগত উদ্যোগে স্কুলের ফান্ডিং করার চেষ্টা করেছি। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে 6টা টয়লেট করব, আমরা উজুখানা করব, নির্দেশন দেওয়া হয়ে গেছে। গাইবান্ধা জেলায় সরকারি বেসরকারি মিলে 367টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। একটি বেসরকারি সংগঠনের জরিপ মতে এসব প্রতিষ্ঠানে গড়ে 121 জন শিক্ষার্থীর জন্য মাত্র একটি টয়লেট রয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। 2021 সালের মধ্যে বাংলাদেশ তৈরি পোশাক খাতে $50 বিলিয়ন রফতানি করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। দুপুরে গাজীপুরের ডিবিএল গ্রুপের একটি কারখানা পরিদর্শন শেষে তিনি কথা বলেন। এ সময় বাংলাদেশে সফররত জার্মান অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রী গার্ড মুলার বলেন, বাংলাদেশের পোশাক খাতের উন্নয়নের সহযোগিতা অব্যাহত রাখবে তার দেশ। পোশাক খাত এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমরা 2021 সালের মধ্যে $50 বিলিয়ন আমরা রপ্তানি করব এবং সে ব্যাপারেও জার্মানিকে আমাদের সাথে পাবো। and they are our good partner in future and we will export our products more in Germany. সুতরাং almost all the industrial units of Bangladesh at the present moment are compliant industrial units. Impressed about philosophy. বাংলাদেশের পোশাক কারখানার পরিবেশ মানসম্মত অবস্থায় পৌঁছেছে। ডিবিএল গ্রুপের কারখানাগুলো যার আদর্শ উদাহরণ। তাই এই খাতের উন্নয়নে আমাদের দেশ সবসময় বাংলাদেশকে সহযোগিতা করে যাবে। সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে পরিবহন মালিক ও চালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাইনবোর্ড এলাকায় বিআরটিএ এর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। সিদ্ধান্তের বাইরে যদি কেউ যায় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, জরিমানাও করতে হবে, জেলেও দিতে হবে। এখানে শুধু চালক না, মালিককেও দিতে হবে। চালক মালিক উভয়কে শাস্তি দিতে হবে, তা না হলে এই সমস্যা সমাধান হবে না। পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খানের দাফন সম্পন্ন হয়েছে। দুপুরে নিজ গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে তাকে দাফন করা হয়। এর আগে সকাল 7:30টার দিকে তার লাশবাহী গাড়িটি ফিলিপনগর গ্রামে এসে পৌঁছালে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ। পরে ফিলিপনগর হাই স্কুল মাঠে তার মরদেহ রাখা হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার বাবার কবরের পাশেই তাকে সমাহিত করা হয়। গত 5 অক্টোবর ঢাকার নিজ বাসভবন দুর্বৃত্তদের হামলায় নিহত হন খিজির খান। গাজীপুরের রিয়াজনগরে অভিযান চালিয়ে বেচাকেনা ও পোষা নিষিদ্ধ 800 বন্য পাখি উদ্ধার করেছে বন অধিদপ্তর। আটক করা হয়েছে 2 পাখি বিক্রেতাকে। বন অধিদপ্তরের দাবি করেছে তাদের তাড়া খেয়ে পাখি বিক্রেতারা রাজধানী ছেড়ে গাজীপুরে আস্তানা গেড়েছে। উদ্ধার করা পাখির মধ্যে রয়েছে কালো মাথা ও সাদা মুনিয়া, লাল মাথা টিয়া আর তোতা পাখি। সব মিলিয়ে পাখির সংখ্যা 800। বন অধিদপ্তর জানিয়েছে বুধবার ভোররাতে গাজীপুরের চৌরাস্তার পাশে জিয়ানগরের একটি বস্তিতে অভিযান চালিয়ে এই পাখিগুলো উদ্ধার করা হয়। আটক করা হয় লাল মিয়া ও নজরুল নামের 2 পাখি বিক্রেতাকে। তারা দুজনই স্বীকার করলেন একই অপরাধে আগেও বন অধিদপ্তর তাদের আটক করেছিল। আগে আমার আরেকবার ওয়ার্নিং দিয়েছিল, আমি এরকম বুঝে হাঁটতে পারি না যে জিনিসটা আসলে এরকম। আসলে এগুলো বেচা ঠিক না, মানবিক দৃষ্টি থেকেও খারাপ। আমার নিজেদের কাছেও খারাপ লাগে সময়তে যখন রুটে গাড়ি দিয়ে একটা পাখি মারা যায়। এই যে পাখি আছে ব্যাপারী এরা দেয়া যায়, আমরা 2-1টা কিনে রাখি। এটাই বন অধিদপ্তর জানিয়েছে রাজশাহী অঞ্চলের বিভিন্ন ক্ষেত ও আমবাগানে জাল পেতে এসব পাখি শিকার করা হয়। তারা জানান ধরা পড়লেও শক্তিশালী বন্য পাখি চোরাচালানের সিন্ডিকেট অপরাধীদের জামিনে বের করে আনে। দেশের বন জঙ্গলে এই পাখিগুলো থাকে, এদের আবাসস্থল আসলে বনে। ফলে গভর্নমেন্টেই নির্ধারণ করছে যে বনের পাখি ধরা যাবে না, মারা যাবে না, বিক্রি করা যাবে না। মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি হয়, কিন্তু হায়ার কোর্ট থেকে আবার জামিন পেয়ে যায়। এটাই সমস্যা। তো এটার পিছনে কিন্তু শক্তিশালী একটা চক্র আছে।
পরে উদ্ধার করা পাখি ও আসামিদের ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। 2 আসামিকে 1 বছর করে কারাদণ্ড দেন আদালত। অন্যদিকে শদুয়েক পাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এবং বাকি পাখিগুলো বোটানিক্যাল গার্ডেনে উড়িয়ে দেওয়া হয়। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না, মিরপুর সেনানিবাসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। চট্টগ্রামে গ্রেনেড ও অস্ত্র উদ্ধারের ঘটনায় জেএমবির 4 সদস্যকে 5 দিন করে রিমান্ড। বায়েজিদে জোড়া খুনের দায় স্বীকার করল একজন। মেডিকেলের ভর্তি পরীক্ষা পুনরায় নেয়ার দাবিতে শিক্ষার্থীদের মিছিলে পুলিশের ধাওয়া, লাঠিচার্জ। অযৌক্তিক দাবি মেনে নেওয়া হবে না, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। দেশে ফিরেও শুধুমাত্র লাগেজের জন্য দিনের পর দিন বিমানবন্দরেই অপেক্ষা করতে হচ্ছে অনেক হাজিকে। কর্তৃপক্ষ বলছে তারা কিছুই জানে না। এবং মানবতাবিরোধী অপরাধ মামলায় ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ হোসাইন ও কিশোরগঞ্জের মুসলিম প্রধানের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত, গণহত্যা সহ 6টি অভিযোগ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।